দুর্নীতিরোধ সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। সকালে যোগ দেবেন চট্টগ্রামের নির্বাচনী জনসভায়। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির, 10 দলীয় ঐক্যে যুক্ত হল লেবার পার্টি। বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে মিলবে ভোগান্তি। এবং হঠাৎ করে সাকিবকে দলে নেওয়ার আলোচনায় বিসিবি। সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব বোর্ডের ফিট থাকলে বিবেচনা করা হবে টাইগারদের পরের সিরিজে। অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি। ভোরের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার সুফল পেতে দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ক্ষমতায় এলে ঢেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থা। সবার আগে শুরু হবে গণতন্ত্রের চর্চা। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে 10 বিজয়ীর সঙ্গে তারেক রহমান, সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আলাপকালে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা প্রসঙ্গ। জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চায় জোর দেন তারেক রহমান। ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যেই পরিকল্পনাই করা হোক না কেন, সুফল পেতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান। এটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। আজ অংশ নেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দলের সিনিয়র সহ মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। দলীয় প্রধানের আগমনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। স্লোগানে মুখর হয় পুরো বিমানবন্দর এলাকা। তার সফরকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে অভিবাদন জানান নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পতেঙ্গা হয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত 9টায় হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। চেয়ারম্যান সাহেব আসার পরে চট্টগ্রামে যে উল্লাস, যে আনন্দ, আমি মনে করি আগামী দিনে আগামীকালকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতক্ষণ তারেক রহমানকে সকালবেলা মঞ্চে দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম রাস্তার মধ্যে আমরা অবস্থান নিব, ঈদের মতো আনন্দ করে যাব। তিনি আসাতে আজকে রাজপথে, মাঠে ঘাটে সব জায়গায় তারেক রহমানের জোয়ার এসেছে। জাতীয় ও দলীয় পতাকা হাতে হোটেলের সামনেও ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা, দেন নানা স্লোগান। চট্টগ্রামে আশা করি এই ধানের শীষের একটা গণজাগরণ সৃষ্টি হবে। ওনার থেকে আমরা আশা করব এই বাংলাদেশের যতগুলো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে পেশি চলে গেছে, এরকম যেন না হয়। ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপ নিবে। বীর চট্টলার মাটি, উনি আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। রোববার বেলা 11টায় নগরী পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 11তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানী কবরস্থানে দোয়া মোনাজাতের পর গুলশান কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এদিন সকালে কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। এদিকে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে। জামাত নেতার এমন বক্তব্য অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। তারেক রহমানের প্রথম সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান তিনি। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানাবেন নির্বাচনী নানা পরিকল্পনা এবং জয়ী হলে কি করবেন জনগণের জন্য। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন। শফিকুর রহমান বলেন, ইশতেহারের নামে প্রতারণা করবে না জামায়াত। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র।
বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায়। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, আমরা নিজেরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করব না এবং ইসিকেও অনুরোধ করব অন্য কেউ যেন না ভাঙে তা সঠিকভাবে তদারকি করার। নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই আমরা মানব, আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করে। এদিন সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। জামাত এনসিপির 10 দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শনিবার সন্ধ্যায় মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের নির্বাচন পরিকল্পনা কমিটির প্রধান এটিএম মাসুদ বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে 11 দল। এ সময় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জোটবদ্ধ হওয়ার কথা জানান লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, চলছে প্রচারণা। এমন সময়ে জামায়াত এনসিপির 10 দলীয় নির্বাচনী ঐক্যে এবার যোগ দিয়েছে লেবার পার্টি। শনিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জোটে যুক্ত হয়েছেন তারা। এ সময় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেন, জুলাই ঐক্য ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে 11 দল। আমরা কখনো কোনো স্বার্থের কাছে, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। ইনশাআল্লাহ এই 11 দল সব ধরনের দলীয় মতপার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, অন্যান্য দেশের মতো আমেরিকার সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক রাখছেন তারা। সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামীর কথা আসলে এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে, এর মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। এ সময় ভোটারদের কাছ থেকে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহের বিষয়ে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে দলটি। যদি আমরা লালন করতে না পারি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জামাত ইসলামের জেতার কোনো সুযোগ দেখছেন না বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। আরও বলেন, পক্ষপাত দুষ্ট ও হিংসাত্মক ভোট হলেই কেবল দলটি জিততে পারে। জামাত কোনো সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জয়ী হতে পারে না। ইতিহাসে কখনো জামাত 5 থেকে 7% বেশি ভোট পায়নি, আর তখনও অন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য ছিল। পক্ষপাত দুষ্ট ও হিংসাত্মক নির্বাচন হলেই জামায়াত জিততে পারে। নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হেরে যাওয়ায় শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান বিএনপি প্রার্থীরা। মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন জামাত প্রার্থীরা, আর নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপির। আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 14 ও 16 আসনে গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি ও আমিনুল ইসলাম।
এছাড়া ঢাকা ৭ আসনে বিএনপির হামিদুর রহমান হামিদ এবং ঢাকা ৪ আসনের তানভীর আহমেদ রবিন প্রচারণা শুরু করেন। প্রার্থীরা বলেন, হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা তো ফেরেশতা না, যারা বলছেন তারা তো আসলে আমার মনে হয় যে ওনারা হাদিয়ার যেই বয়ান আছে তাদের, তো সেই জায়গা থেকে আরেকজনকে শুধু খারাপ বলে এটাও তাদের একটা মানে কালচারাল প্র্যাকটিস হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাই যে দলমত নির্বিশেষে এলাকার মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এদিকে ঢাকা 14 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। ঢাকা 5 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 4 আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নাগরিকদের জন্য সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দখল মুক্ত একটা সমাজ উপহার দেব। ঢাকা 4-এর মানুষরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হলো গ্যাস। রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন এবং সততার সাথে যতটুকু বরাদ্দ সরকার দেয় সেটা যদি জবাবদিহিতার সাথে ব্যয় করা সম্ভব হয়, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনে গণসংযোগ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 16 বছর পর নির্বাচনে পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উচ্চমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে, তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। 12 ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বহিঃশক্তির সঙ্গে যোগাযোগ আছে বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচারের অভিযোগ তোলেন নেতারা। বলেন, নতুন করে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, কাজে লাগাতে হবে সেই সুযোগ। আর সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত নেতারা। নগরী ছাপিয়ে শহর, বন্দর, গ্রামগঞ্জ, হাট, বাজার, মাঠঘাট, অলিগলি সর্বত্রই নির্বাচনী উত্তাপ। জমজমাট লড়াইয়ে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, হাতপাখা সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোলা 1 আসনে লড়াই নেমেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সদরে পথসভা করে নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। ঠাকুরগাঁও 1 আসনে সরব উপস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সদরের আউলিয়াপুর ইউনিয়নে করেন পথসভা ও গণসংযোগ। এদিকে চট্টগ্রাম 11 আসনের আগ্রাবাদের আশপাশের এলাকায় প্রচারণায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির সঙ্গে বহিঃশক্তির যোগাযোগ আছে বলে অপপ্রচার চালাচ্ছে একটি দল। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। তাদের মাথায় এই সমস্ত ঘুরছে, তাদের নিশ্চয়ই কোনো বহিঃশক্তির সাথে যোগাযোগ আছে। বিএনপিতে প্রয়োজন নেই। আমাদের দল থেকে বলা হয়েছে যে আমরা মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মায়েদের চাল, ডাল, তেল, লবণ কেনার জন্য অত্যন্ত ন্যায্য মূল্যে যে ব্যবস্থাটা আমরা করব। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে সমানতালে ভোটের মাঠে জামাত। ময়মনসিংহ 6 আসনে দলটির প্রার্থী কামরুল হাসান মিলন ফুলবাড়িয়া পৌরসভা, রাঙামাটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভা ও উঠোন বৈঠক করেন। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নিরাপত্তা, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য তারা দাঁড়িপাল্লাকে বেছে নেবে বলে আমরা মনে করি। পটুয়াখালী 2 আসনে বাউফল পাবলিক মাঠে জনসভার আয়োজন করেন জামাত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এতে যোগ দেন 10 দলীয় জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তারা। 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছোটের নির্বাচনের দিকে ফিরে যান,
আপনারা যদি আবারও গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে। জমজমাট এই নির্বাচনী লড়াই চলবে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। এরপর 12 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোট যুদ্ধ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বিএনপির দরজা এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার রাতে লালবাগে হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা 7 আসনে হাতপাখার নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি। জনসভায় ঢাকা 7 আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ রেজাউল করিম। দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে তাদের দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক 2-1টা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন চোখে বাংলাদেশ স্লোগানে থিম সং উন্মোচন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে থিম সং এর উদ্বোধন করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, রাজপথে গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিল দেশের সাধারণ মানুষ, তাই এই আয়োজন 5 তারকা হোটেলে করা হয়নি। গানটিতে দেশ, মাটি, মানুষ আর গণ অভ্যুত্থানের নতুন ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি। এ সময় গণভোটের জন্য একটি আলাদা থিম সং উন্মোচন করা হয়। আমরা এই থিম সং এর মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কি কি কনসেপ্ট নিয়ে আসতেছি এবং একই সাথে শাপলাকলিটাকে পরিচিত করানো, এই সব কিছু মিলে আজকের এই থিম সং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনে 137 প্রার্থীর মধ্যে নারী মাত্র 6 জন, যাদের 3 জনই স্বতন্ত্র। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি একটি আসনে নারী প্রার্থী দিলেও জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির মতো দলগুলো দেয়নি। প্রগতিশীল 2টি দল দিয়েছে মাত্র একটি আসনে। মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই বললেই মনে করছেন অধিকার কর্মীরা। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, সবখানেই নারীরা ছিলেন সম্মুখ সারিতে। রাজনীতির নানা চড়াই উতরায়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় উপেক্ষিত সেই নারী নেতৃত্বই। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24টি আসনে নারী প্রার্থী মাত্র 6 জন। এর মধ্যে শেরপুরে একমাত্র নারী প্রার্থী রয়েছে বিএনপির। এছাড়া জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। প্রগতিশীল দল, কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেত্রকোনায় 1 জন করে নারী প্রার্থী দিয়েছে। বাকি 3 জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত 33% পদ নারীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণ করছে না। অধিকার কর্মীরা বলছেন, মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই দলগুলোর। এবারের নির্বাচনেও সেই চিত্র আবারও স্পষ্ট হয়েছে। 24-এর আন্দোলনের মিছিল দেখি ময়মনসিংহ নগরীতে, তখন আমি দেখি ব্যাপক ছাত্রীদের জমায়েত, কিন্তু এই ছাত্রীরাই 24-এর আন্দোলনের পরে তারা উপেক্ষিত হয়েছে। তারা নারীকে ব্যবহার করেছে আন্দোলনের ক্ষেত্রে, কিন্তু তারা সত্যিকার অর্থে নারী রাজনৈতিক ক্ষমতায়ন চায়নি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তায় চেতনায় নিয়ে আসতে হবে ওনাদেরকে, একটা ইনক্লুসিভ যেন সমাজ গড়তে পারি আমরা। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24 আসনে 137 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে।
দুর্যোগ দুর্বিপাকে অবিচল বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল দিয়ে নিরাপত্তা দিচ্ছে সমুদ্র সম্পদের। জলদস্যু বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়। হত্যার নির্দেশ দেন বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড মামলার অগ্রগতি জানাতে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের একজন পরিচিত সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশের নির্দেশেই এই হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেন ডিবি প্রধান। দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ হত্যার মূল কারণ বলেও জানান তিনি। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। ডিবি প্রধান জানান এই হত্যাকাণ্ডের অন্যতম শোটার রহিমকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় পিস্তল ও ম্যাগাজিন। শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। কারওয়ান বাজার কেন্দ্রিক এলাকায় বর্তমানে অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আজিজুর রহমান মুসাব্বির। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের দুর্বৃত্তের গুলিতে আহত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল 4টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যু হয় তার। গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন হাসান। মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। হাসানের মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। কমিশনের বেতন বাড়ানোর সুপারিশে আশায় বুক বাঁধলেও বাস্তবায়নের শঙ্কা দেখছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি পরিচালন ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে না পারলে সুফলের বিপরীতে মিলবে ভোগান্তি। MS আরিফিনের রিপোর্ট। আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চমূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। স্কুল, কলেজ, মাস্টার, কোচিং, বেতন নিয়ে মা বাপ নিয়ে চলাফেরা খুব অবস্থা, কঠিন অবস্থায় দাঁড়াচ্ছে। সরকারে বলছে যে বেতন বাড়ানো হবে স্কেল, কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। যদি পে স্কেল দেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে আর কি। বেতন বৃদ্ধি পাইছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও তারা বৃদ্ধি করে দিবে। বেতন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি দ্রব্যমূল্যের মানটা নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আমি মনে করি যে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো একটা সুখবর। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন 80% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাপনকে আরো কঠিন করে তুলবে এমন শঙ্কা ঘিরে ধরেছে বিশাল এই জনগোষ্ঠীকে। নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়ে গেছে, এখন হচ্ছে এগুলো যদি আরও বেড়ে যায় তাহলে সাধারণ জনগণ এবং প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা আরও বিপদে পড়বে। বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়, বেসরকারি চাকরিজীবীদের মিনিমাম যেন একটা অন্ততপক্ষে ভর্তুকি বা সমন্বয় বা বেতন বৃদ্ধি যেন করে, যেন তারা চলতে পারে। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশীয় বা বিদেশি খাতে কোনো বিনিয়োগ তেমন হচ্ছে না। তারপরে আমাদের
উৎপাদন কর্মকাণ্ডেও তেমন গতি নেই, রাজস্ব আদায় কম। কাজে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে 1,06,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না হলে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব সুতাকল। এমন ঘোষণা দেয়া বিটিএম এর যুক্তি, বন্ড সুবিধা প্রত্যাহার হলেও ডিউটি ড্র ব্যাক থাকায় কোনো ক্ষতি হবে না তৈরি পোশাক শিল্পের। যদিও বিজিএমই এর দাবি এই সুপারিশ কার্যকর হলে ধ্বংসের মুখে পড়বে পোশাক শিল্প। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা আইসিইউর মধ্যে আছি, কিন্তু তাই বলে তো আরেকজনকে বাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন, যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। এটা 9 কাউন্ট না কেন, যাতে আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল কাস্টমস হাউসে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে 1013 কোটি টাকা। বাণিজ্য নিষেধাজ্ঞা এবং মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি বাড়ায় এমন পরিস্থিতি বলে দাবি ব্যবসায়ীদের। তবে বছর শেষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার ব্যাপারে আশাবাদী কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। দেশের চলমান 14টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 8,370 কোটি টাকা। প্রথম 6 মাসে যার পরিমাণ 4,133 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 3,120 কোটি টাকা। প্রথম 6 মাসে দেখা গেছে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি রয়েছে 1,013 কোটি টাকা। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই সাইডে স্ক্যানিং মেশিন চালু হইলেই আমাদের আমদানি রপ্তানিতে নিরাপদভাবেই আমদানি রপ্তানি হবে। বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না, এবং কাঙ্ক্ষিত রাজস্ব যেটা আসার প্রয়োজন সেটা আমরা দেখছি না। সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ফাঁকি ও আমদানি বাণিজ্যে বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞায় রাজস্ব ঘাটতির কবলে পড়েছে কাস্টমস হাউস। তবে বছর শেষে রাজস্ব ঘাটতি পূরণ হওয়ার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। নিরাপত্তার নামে হয়রানি করার কারণেও বেনাপোল বন্দর ব্যবহার কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, বেনাপোল।
জুলাই গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের পক্ষে মানুষ হ্যাঁ ভোট দেবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় গণভোটের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরে আসবে বলেও জানান তিনি। যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদ গণঅভ্যুত্থানের পক্ষের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে প্রণয়ন করা হয়েছে এবং তার পক্ষে মতামত নেওয়ার জন্য আজকে 12 তারিখে গণভোট এবং সাধারণ নির্বাচন। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, যারা জুলাই সনদের পক্ষে, যারা নতুন বাংলাদেশের পক্ষে, যারা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই হ্যাঁ ভোট দিবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংশয় তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরে এক আয়োজনে তিনি বলেন, এখন ভিত্তি তৈরি হচ্ছে, সেটি কতটুকু টেকসই হবে তা নির্ভর করবে পরবর্তী সরকারের জবাবদিহির ওপর। এবছর রাজধানীতে জলাবদ্ধতা কম হয়েছে দাবি করে 2024 সালে ঢাকা যতবার বায়ু দূষণের শীর্ষে গিয়েছে 2025-এ ততবার শীর্ষে যায়নি বলে দাবি করেন উপদেষ্টা। দেশের 8টি বিভাগীয় শহরে 8টি নদীকে দখল দূষণ মুক্ত করতে কাজ চলছে বলে জানান তিনি। সব কিছু আয়োজন শেষ হওয়ার পরে এসে কানে কানে জিজ্ঞেস করবে 12 তারিখে কি ভোটটা হবে। মানে এই যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া, এই নেতিবাচকতা কিন্তু আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কিচ্ছু হচ্ছে না। কথাটা ঠিক না, কিছু হচ্ছে, ভিত্তিটা হচ্ছে, এই ভিত্তির উপরেই বিল্ডিং বানানো হবে। এবার ঢাকা শহরে জলাবদ্ধতা অল্প হয়েছে, মারাত্মক জলাবদ্ধতা হয় নাই। 2024-এ বায়ু দূষণে ঢাকা যতবার শীর্ষে গেছে 2025-এ ঢাকা কিন্তু ততবার শীর্ষে যায় নাই। আশাটা জাগাবে না, খালি হতাশাটা দিবে। উত্তাল সাগর, নানা দুর্যোগ, দুর্বিপাকে দেশের জলসীমা রক্ষায় অবিচল বাংলাদেশ নৌবাহিনী। নেটওয়ার্কের বাইরে পরিবার পরিজন ছেড়ে দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। বাহিনীর সজাগ দৃষ্টি একদিকে যেমন সমুদ্র সম্পদ নিরাপদ করছে, অন্যদিকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে প্রায় 1,19,000 বর্গ কিলোমিটারের জলসীমা। সেন্ট মার্টিন ঘুরে এসে রিপোর্ট করছেন আফজাল হোসেন। বহিঃশত্রু বা জলদস্যুদের জন্য এক আতঙ্কের নাম বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। 2350 টনের এই জাহাজটির ঘন্টায় গতিবেগ 48 কিলোমিটার। ত্রিমাত্রিক এই ফিল্ড থেকে আকাশে 180, ভূমিতে 15 ও পানির নিচে 7 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশের সমুদ্র সীমায় দিনরাত জাহাজটি নিয়ে সজাগ বাংলাদেশ নৌবাহিনী। লেফটেন্যান্ট কমান্ডার সামিন ইয়াসার, যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের নেভিগেটিং অফিসার। রাস্তাবিহীন বিশাল সমুদ্রে তার কাজ নির্দিষ্ট গন্তব্যে জাহাজ পৌঁছানোর জন্য পথ খুঁজে বের করা, দিক নির্ণয় করা এবং সে অনুযায়ী গন্তব্যে যাত্রা পরিচালনা করা। পরিবার পরিজন ছেড়ে উত্তাল সাগর, নানা দুর্যোগ, দুর্বিপাককে সঙ্গী করে দেশের জলসীমা রক্ষায় অবিচল সামিন সহ বাংলাদেশ নৌবাহিনী সদস্যরা। আমার একটা পিচ্চি আছে, ছোট 1.5 বছর বয়স। সো ইন দ্যাট কেস যখনই আমরা সিতে আউট অফ নেটওয়ার্ক, মানে প্রায়ই দেখা যায় যে মানে ডিউটি শেষ করার পরে মানে আমাদের বেডে শুয়ে আমরা ফোনে ছবি দেখি, মেমোরিজগুলো রিকল করি। জাস্ট মানে উই মিস দেয়ার প্রেজেন্স। ফোনে আমাদের সেভ করার গ্যালারি ছবিগুলো রিকল করি, উই সি। আর ডেফিনেটলি নেটওয়ার্ক থাকলে তো উই কল অ্যান্ড উই টক। জাহাজে কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা কি, নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের খোঁজ খবরই বা কিভাবে নেওয়া হয়, সেই বিষয়টিও জানালেন লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন। আমাদের প্রত্যেকটা পরিবারের কোনো যদি ইমার্জেন্সি হয় আমাদের হেডকোয়ার্টারকে জানালে আমরা হেডকোয়ার্টার সাবসিকুয়েন্ট আমাদেরকে জানাই, দেন উই টেক দ্য সাবসিকুয়েন্ট অ্যাকশন। গভীর সমুদ্রে হঠাৎ করে আমার একজন নাবিক খুব অসুস্থ হয়ে গেল, একজন অফিসার খুব অসুস্থ হয়ে গেল, তাকে তখন ইভাকুয়েট করার জন্য আপনারা দেখেছেন আমাদের পিছনে হেলিকপ্টার আছে, তখন আমরা সাথে সাথে জানাই আমাদের হেডকোয়ার্টারকে, তখন ওখান থেকে হেলিকপ্টার সেই ইভাকুয়েট করে নেয়, কোস্টের কাছে চলে আসে। সাবসিকুয়েন্টলি আমরা ছোট জাহাজে ট্রান্সফার করি অথবা আমাদের বোটের সহায়তা নিয়ে আমরা তাকে ল্যান্ডে পাঠিয়ে দিই। বহিঃসমুদ্রে বাংলাদেশের জলসীমা প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার। স্থল সীমানার তুলনায় যা প্রায় পুরো দেশের সমান। নৌবাহিনীর নিয়মিত টহলে নিরাপদেই আছে সেন্ট মার্টিন সহ সমুদ্র সম্পদ।
আফজাল হোসেন, সময় সংবাদ। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে নৌবাহিনী। গত 18 জানুয়ারি বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের জলসীমায় চলে যায় কক্সবাজারের মহেশখালীর একটি মাছ ধরার নৌকা। এ সময় ভারতীয় কোস্টগার্ড নৌকাটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান নামে এক জেলে পানিতে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মায় হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। সেখান থেকে মান্নানকে গ্রহণ করে পরিবারের কাছে পাঠাতে বাগেরহাটের শরণখোলায় থানায় হস্তান্তর করা হয়। ভৈরবের 60 বস্তা ভারতীয় মালামাল সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব শহরের রানীর বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি সিলেকশন বালির ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে 60 বস্তা ভারতীয় জিরা, 20 কার্টুন মেহেদি জব্দ করা হয়। আটক করা হয় পাচারকারী দুলাল আহমেদকে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করলে আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে ঘুমাচ্ছিলেন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল মোবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শাটারে তালা দেওয়া থাকায় ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে চঞ্চলকে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে কিশোরগঞ্জের মিঠামইন ঘাগড়া এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ায় মাজারে যাচ্ছিলেন 15 জন। পথে অষ্টগ্রামের 0 পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত হন 2 জন। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। এতে নগরীর যানজট কমবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজন যথাযথ কারিগরি ও ট্রাফিক পরীক্ষা। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। ঢাকার যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগ স্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। মনে রাখতে হবে যে আমি যেখানেই র্যাম্প যুক্ত করছি নিচের সড়কের সাথে, সেই সড়কের সক্ষমতা আছে কিনা, সেই যে একটা নতুন আমি সংযোগস্থল তৈরি করছি সেখানে আবার নতুন করে যানজট তৈরি হবে কিনা। 46.73 কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে 31টি র্যাম্প বসানো হয়েছে। যানজটের রাজধানী ঢাকাকে গতিশীল করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও 4টি র্যাম্প বসানোর পরিকল্পনা করছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। যদিও প্রকল্পটির এখনও সম্ভাব্যতা যাচাই চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। একসময় নদীবন্দর চাঁদপুরকে বলা হতো পূর্ববঙ্গের প্রবেশদ্বার। তার সঙ্গে পদ্মা ও মেঘনার সুস্বাদু রূপালী ইলিশের খ্যাতি তো আছেই। ধান, আলু উৎপাদনেও এগিয়ে আছে এই জেলা। নদীপথে ভ্রমণ আর 3 নদীর মোহনার সৌন্দর্য দেখতে ছুটে যান ভ্রমণ পিপাসুরা। শত সম্ভাবনা থাকার পরও চাঁদপুরে গড়ে ওঠেনি বড় ধরনের শিল্প কারখানা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও তৈরি হয়নি স্থায়ী ক্যাম্পাস।
ইলিশের জেলা চাঁদপুরের বঞ্চনা আর প্রাপ্তির কথা তুলে ধরেছেন সহকর্মী ফারুক আহমদ। ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ইলিশের বাড়ি নদীবন্দর চাঁদপুর। যোগাযোগ ব্যবস্থার মধ্যে নৌপথ অন্যতম। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আরও আছে ধনাগোদা। একসময় যেখানে পালতোলা নৌকা চলত দিন বদলে সেখানে এখন চলছে ইঞ্জিন চালিত নৌযান। তার বাইরেও সড়ক ও রেলপথ তো আছেই, তবে এই নদী চাঁদপুরের প্রাণ। রাজধানী ঢাকার সঙ্গে নৌপথে মাত্র 3.5 ঘন্টায় চাঁদপুরে যাতায়াত করা যায়। বিশেষ করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার তরতাজা রূপালী ইলিশের স্বাদ নিতে কে না চায়। জেলার 5টি সংসদীয় আসনে 30 লাখেরও বেশি ভোটার, যাদের বড় একটা অংশ কৃষিকাজ এবং মাছ ধরার সঙ্গে জড়িত। তার বাইরে বিপুল সংখ্যক প্রবাসী তো আছেই। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এই জনপদের মানুষের ভূমিকা রয়েছে বেশ, তবে এখনো পিছিয়ে আছে এই জনপদের উন্নয়ন। ধান রুইতে গিয়া অনেক টাকা খরচ হয়ে যায়। ধান বিক্রি করতে গেলে ধান আমরা উচিত দাম পাই না। লস হইলে আমরা কইরা চালিয়ে দেখতে থাকি। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়া জেলেদের মধ্যে রয়েছে যেমন হতাশা, তার সঙ্গে কৃষিতে ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। যদি সরকার আয় যে আমাকে অভিযানে যে সাহায্য দিত, মনে করেন এটার পাশাপাশি যদি অন্য কিছু পরিবর্তে দিত, তো মনে করেন আমরা জেলেরা টিকে থাকতে পারতাম। আগে শুনছি ইলিশ মাছ অন্য অন্য বিবরণ মাছ অনেক বেশি বেশি পাওয়া গেছে, কিন্তু এখন আমরা ওই মাছটা এখন আর পাই না। আর সড়ক সহ অন্যান্য অবকাঠামো মানসম্মত না হওয়ায় হতাশ পর্যটকরাও। চাঁদপুর এমনি অনেক সুন্দর, যদি রাস্তাঘাটটা ঠিক করে তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য আরো বেশি ভালো হবে। আমরা যারা পর্যটক হিসেবে আসি, কিন্তু এখানে যারা বাসিন্দা আছে যারাও আসে, ওই রকম সুবিধা পাচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে বিশিষ্ট জনেরা বলছেন, অতীতে দলীয় কুন্দল আর বৈষম্যের শিকার চাঁদপুর, ফলে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বিগত সরকারের আমলে। কিছু বরাদ্দ মিললেও দুর্নীতি আর লুটপাটে বন্ধ থাকে উন্নয়নের গতি। তবে সব ধরনের সুবিধা নিশ্চিত করা গেলে চাঁদপুর হবে সম্ভাবনার এক জনপদ। আগামী দিনে যারা আসবেন তারা চাঁদপুরকে পর্যটন নগরী হিসাবে গড়ে অপার সম্ভাবনা আছে, গড়ে তুলবেন। চাঁদপুরের নাগরিক সুবিধা সহ চাঁদপুর জেলাটাকে একটি আধুনিক সমৃদ্ধশালী শহর হিসাবে গড়ে তুলবেন। চাঁদপুরে আপনি কোনো কিছু করতে গেলে আপনাকে 14টা অধিদপ্তর পার হচ্ছে, কে আসবে এত ঝামেলা করতে? বিসিকে আসবে কেন? যে শিল্পটা আমি সহজে তাড়াতাড়ি রাস্তা পাবো, গ্যাস পাবো, পানি পাবো এবং বিদ্যুৎ পাবো, কিন্তু এই সুযোগটা দিতে হবে। চাঁদ সওদাগরের চাঁদপুরে জন্ম নিয়েছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কিংবা দানবীর হরদয়াল নাগের মতো অসংখ্য গুণী ব্যক্তি। রূপালী ইলিশে ভরপুর আর দেশ বিদেশে পর্যটকের ভিড়ে সেই চাঁদপুর আবারও সমৃদ্ধ হবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। একসময় নদীবন্দর চাঁদপুরের বেশ সুখ্যাতি ছিল, ইলিশের যেমন প্রসিদ্ধি ছিল, তার সঙ্গে এখানে যারা ঘুরতে আসছেন পর্যটকদের কাছেও এর একটা পরিচিতি ছিল। তবে চাঁদপুরের সেই পুরনো ঐতিহ্য আবারে ফিরে আসুক, এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কাছে ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় মানুষ মেতে উঠেছেন ভোটের আলোচনা সমালোচনায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এলাকার, এমনটাই আশা উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরাবাসীর। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী মমতাজ বাপি। আমি এখন আছি সাতক্ষীরার 2 আসনের সাতক্ষীরা লাবণীর মোড়ে চায়ের দোকানে, একটি চায়ের আড্ডায়। এখানে চায়ের আড্ডায় অংশগ্রহণকারী মানুষের কাছে সামনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশার কথা জানবো আমরা। মেডিকেলের সমস্যা, যে ওষুধকে আমরা পাই না, গেলে সরকারি হাসপাতালে গেলে ওষুধ পাই না। এখন যেরকম একটা প্রার্থীজন আসে ডক্টর থাকে না, যেরকম একটা প্রার্থীজন আসলে আমরা সব সুবিধা পাই। গরিবের ধারে যেন সেই আমাদের নেতা থাকে, ঠিক এই কাজের নেতা আমরা চাচ্ছি। সুন্দরবন একটা ঐতিহ্যবাহী, এখানে রাস্তাঘাট খুবই খারাপ, এটাও আমরা চাই, এটাও দ্রুত সংস্কার করার জন্য। আমের নাম আছে,
চিংড়ির নাম আছে, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এগুলোর জন্য ভালোভাবে আমাদের বাইরে যেতে পারে। কাজ কামগুলো সৌন্দর্য সেইভাবে দেখে শুনে গরিবের উপরে দেখে শুনে যাতে চলাচল হয়। সাতক্ষীরা জেলা যেন উন্নয়ন হয় তার দ্বারাই। হানাহানি মারামারি দল এইসব যেন আমরা না চাই, আমরা চাই যে সুস্থভাবে নির্বাচনটা হোক, আমরা যাতে সুস্থভাবে চলতে পারি সেই আশাই করি আমরা, সেইভাবে একটা নির্বাচন চাই। প্রত্যেকটা মানুষ যাতে তার ভোট কেন্দ্রে যে নিজ ভোট প্রয়োগ করতে পারে। যোগ্য এবং সৎ নিষ্ঠাবান লোক আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান বসানো ও উচ্ছেদকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে শিক্ষার্থীদের দুই পক্ষ। শনিবার রাতে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন ডাকসু সদস্য সহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। অন্যদিকে নির্দিষ্ট বিজনেস হাব তৈরি না করে হঠাৎ উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে অন্য একটি পক্ষ। ছাত্রনেতারা ছাত্রদল ও ছাত্র শক্তির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে দোষীদের বহিষ্কার ও বিচারের দাবি করেন। এর প্রতিবাদে রাত 1টায় পাল্টা বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। দাবি করেন মব কালচারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দোকান তুলে দেওয়া হচ্ছে। উভয় পক্ষ চাঁদাবাজি বন্ধ ও বিজনেস হাব প্রতিষ্ঠার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যারা সহযোদ্ধা ছিল তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের মতো একই পথ অনুসরণ করতেছে। তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের মতো একই কায়দায় ক্যাম্পাসে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি করতেছে। আমরা কোনো ধরনের মব চাই না, আমরা সবকিছুর নৈতিক এবং সুষ্ঠু সমাধান চাই। যেখানে প্রশাসনের অনুমতি ব্যতি রেখে দোকানপাট আছে, আপনি প্রশাসনকে অবহিত করেন। আপনাকে সুপারস্টার সাজার দরকার নাই। আপনার রাইট এবং আপনার এখতিয়ার যতটুকু আপনি তার মধ্যে সীমাবদ্ধ থাকেন। গাইবান্ধায় অগ্নিকাণ্ডে একটি প্রেস সহ 6টি দোকান পুড়ে গেছে। শনিবার সকালে শহরের সার্কুলার রোডের তাজ সিনেমা হল সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতর থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পটুয়াখালীতে নিখোঁজের 4 দিন পর নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদরের 2 নম্বর বাঁধঘাট এলাকায় নিজ বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পিয়ারা বেগম 21 জানুয়ারি বুধবার থেকে নিখোঁজ হন। স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। সুনামগঞ্জের জামালগঞ্জে খাল খননের অভাবে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে হাওরের একটি অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 1,500 হেক্টর জমিতে হচ্ছে না চাষাবাদ। কৃষকদের অভিযোগ, 20 বছরে 30 কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন হলেও অনিয়মের কারণে দূর হয়নি জলজট। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি জুনে খনন শেষ হলে নিরসন হবে সমস্যার। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে প্রতিবেদন। শীতকালে হাওর অঞ্চলে পানি কমে আসলে শুরু হয় চাষাবাদ। তবে সুনামগঞ্জের জামালগঞ্জের গজারিয়া খাল পরিপূর্ণভাবে খনন না হয় পাকনা হাওর থেকে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে প্রতি মৌসুমেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কৃষকরা জানান, পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি। গত 20 বছরে 30 কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন করা হলেও মেলেনি সুফল। শুষ্ক মৌসুমে পানিতে তলিয়ে থাকে হাওরের একটি অংশের 1,500 হেক্টর জমি। এতে চাষাবাদ করতে পারছেন না ফেনারবাগ ইউনিয়নের 40টি গ্রামের কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, বিগত সময়ে খাল খননে ব্যাপক অনিয়ম হয়, দূর হয়নি স্থায়ী জলাবদ্ধতা। 3 ভাগের 1 ভাগের টাকা দিয়ে কাজ করছে, আর 2 ভাগ ঘেরা ফকটে উড়াইছে। ক্ষতি তো মনে করো এই যে নদী ভরাট হয়ে যেত, নদী ভরাট হলে জনগণের জন্য ক্ষতি। জানো এই যে ওই পাকনা বিলের ভিতরে যে গরিব বাঙ্গাল লাগি জমি জামা আছে, এগুলো শুকাইতো না, পানি থাকতো ভর্তি। পানি তো কোনো সারা কোনো ব্যবস্থা হইতো না, এই একটু একটু পানি যায়, হাজার হাজার হেক্টর জমি ওখানে পানি চলে আছে। খালটা যদি মনে করেন ঠেজারে করণ হইতো তাহলে নিশ্চিত কি ক্ষেত সময় মতো শুকাইতো। সংশ্লিষ্টরা জানান, চলতি জুনে শেষ হবে খাল খনন। এতে নিরসন হবে জলাবদ্ধতা। কাজ শুরু করতে পারছেন। এখন যেখানে পানির প্রবাহ যতটুকু বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গাটাই আমরা শুধু ওপেন করে দিচ্ছি। পানিটা নেমে গেলে তখন আমরা ফুল সুইং কাজ শুরু করে দেব। এখানে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে এবং যারা এই কাজটা বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, ওনাদের বলবো যেন ওনারা এটা
সঠিকভাবে তদারকি করে নিশ্চিত করে যেন মাটিটা আবার পুনরায় খালে না আসে। চলতি অর্থ বছরে ১,৯৭,০০,০০,০০০ টাকা ব্যয়ে গজারিয়া খাল খনন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন ভোরের সময়। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। বান্দরবান সদরের নওয়া পতং খালে নির্মাণ করা হয়েছে নতুন সেতু। এতে উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে দুর্গম ১২টি গ্রামের। এর ফলে অন্তত ১০,০০০ মানুষের ভাগ্য পাল্টে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, নতুন সেতুর জন্য নোয়াপতং ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা সহ কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটবে। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। ২০২২-২৩ অর্থ বছরে শুরু হয় বান্দরবান সদর উপজেলার নোয়াপতং ইউনিয়নের নোয়াপতং খালে ৮০ মিটার দীর্ঘ সেতুর কাজ। চলতি মাসে এর কাজ শেষ হওয়ার পর যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে খালের দুপাশের বাসিন্দাদের জীবনে বড় প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণের আগে খালে পানির স্রোতের কারণে অনেক দুর্ঘটনা ঘটত। যাতায়াতে চরম ভোগান্তি পোহাতেন এলাকাবাসী। নতুন সেতুর জন্য সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে দুর্গম ১২টি গ্রামের। এর ফলে অন্তত ১০,০০০ মানুষের ভাগ্য পাল্টে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন ব্রিজ ছিল না, তখন এপার ওপার যাত্রা করতে করতে ৩ জন লোক মারা গেছে। তো এখন আশা করি ব্রিজ যখন হয়েছে আমাদের জন্য উপকার হয়েছে। এখন তো মোটামুটি ভালো হয়েছে, ভালো আগে চেয়ে অনেক ভালো হয়েছে। ১২টা ব্রিজ হয়ে গেছে, আমাদের খুব ভালো হয়েছে। কারণ আর বর্ষাকালে নৌকার প্রয়োজন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, নতুন সেতুর জন্য নোয়াপতং ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা সহ কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটবে। ব্রিজটি নির্মাণের ফলে 4টি পাড়ার প্রায় ১২০০ মানুষের যাতায়াতের সুগম হয়েছে। নির্মাণের পরবর্তীতে তাদের উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণের সুবিধা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং চিকিৎসার ক্ষেত্রে দ্রুততার সহিত তারা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াপতং খালের সেতু নির্মাণে ব্যয় হয় ৩.৫ কোটি টাকা। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভই কারণ বলে জানিয়েছেন তারা। এবারও ভালো দাম মিলবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন, খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। ভুট্টা চাষে খরচ কম, কাজে ভুট্টা করছি, ভুট্টার টাকাটা এককালীন পাওয়া যায়। পরিশ্রম কম, ফলনও বেশি এবং একটু আমগুলো লাভবান বেশি। অল্প খরচে পোষাইতেছে গৃহস্থের, মনে করেন ১,০০০-১,২০০ মন বেচা যায়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। বর্তমান ভুট্টার যে অবস্থা, এই অবস্থা থাকলে ভুট্টাতে বেশ ভালো লাভবান হবে। এই ভুট্টা পূর্ণাঙ্গ অবস্থায় না যাওয়ার আগেই সাইলুজ করে সেই সমস্ত জমিতে আবার বোরো আবাদ করবে, যার কারণে বোরোর আবাদের যে টার্গেট সেটা আমাদের এখানে কম হবে না, আর ভুট্টাতে তারা ভালো ফলন পাবে। এবছর জামালপুরের ২৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে। একই সময় ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। নিহত হয়েছেন অন্তত একজন। রাশিয়ার খেরসনে ইউক্রেনের হামলায় ৩ জন নিহতের দাবি করা হয়েছে। শান্তি আলোচনার মধ্যেও কমেনি যুদ্ধের তীব্রতা। শনিবার রুশ বাহিনীর সঙ্গে একদিনে অন্তত ১৬০টি সংঘর্ষের কথা জানায় ইউক্রেন। সবচেয়ে বেশি লড়াই হয় পোক্রোভস্ক এলাকায়। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ও খার্কিভে বেশ কয়েকজন হতাহত হন। জেলেনস্কির প্রশাসন জানায়, এসব হামলায় প্রায় ১২ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনীয় বাহিনীর হামলায় চিকিৎসা কর্মী নিহতের দাবি করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাত সরকারের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক, তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা। এছাড়াও দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি। আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির 2 দিনের আলোচনা শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই উদ্দেশ্যে স্থানীয় সময় শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। একই সময় যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মিশর। পাশাপাশি গাজায় বিদ্যুৎ কেন্দ্র চালু ও রাফা সীমান্ত খোলার প্রস্তুতির ঘোষণা এসেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে নিহত হয় আল জাওয়ারা পরিবারের 2 কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তির আওতায় ওই এলাকা থেকে সেনার প্রত্যাহার করা হলেও হামলা বন্ধ হয়নি। জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটে হামলায় আহত হন একাধিক ফিলিস্তিনি। বেত লাহিয়ায় আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে আহত হন এক ব্যক্তি। খান ইউনিসের দক্ষিণের কিজান আল নাজ্জার এবং কেন্দ্রীয় খান ইউনিসে পৃথক হামলায় হতাহত হন আরও কয়েকজন। সহিংসতার মধ্যে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা। তবে হামাসের কাছে থাকা শেষ জিম্মি রান গাভেলির মরদেহ ফেরত না আসা পর্যন্ত পরবর্তী ধাপে যেতে নারাজ নেতানিয়াহু। জিম্মির পরিবার হামাসের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে। এদিকে আগামী সপ্তাহে রাফা ক্রসিং 2 দিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার অন্তর্বর্তী প্রশাসন। তবে বিষয়টি পরের সপ্তাহে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বর্তমানে সীমান্তের গাজা অংশ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। একই দিনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনে আঞ্চলিক বিভাজন ও যুদ্ধবিরতি নস্যাৎ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি গাজা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানান। 2 বছর পর গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক অংশীদার, সৌরবিদ্যুৎ উদ্যোগ এবং বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। যুদ্ধের শুরু থেকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাজায় প্রয়োজনের অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। হাসপাতাল সহ জরুরি সেবায় মারাত্মক প্রভাব পড়ে। ধ্বংস হয় 5080 কিলোমিটার বিদ্যুৎ লাইন ও 2285টি ট্রান্সফরমার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তান যুদ্ধে ন্যাটো বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার যুক্তরাজ্যের সেনাদের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচনার মুখে ফোন আপের পর সামাজিক মাধ্যমে ব্রিটিশ সেনাদের সাহসিকতার কথা তুলে ধরেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটো সেনারা আফগানিস্তানে সামনের সারিতে ছিল না এমন মন্তব্যে যুক্তরাজ্য সহ মিত্রদের ক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে শনিবার ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আফগানিস্তানে যুক্তরাজ্যের 457 সেনা নিহত হয়েছেন এবং তারা ছিলেন সর্বকালের সেরা যোদ্ধাদের অন্যতম। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সতর্ক করে বেপরোয়া দমন নীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়েছে দেশটি। সেই সঙ্গে কঠোর জবাবের হুঁশিয়ারও দিয়েছে তেহরান। এর মধ্যে ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে বলে সতর্ক করেছে তুরস্ক।
গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘকে তাগাদা দিচ্ছে কিছু দেশ, যেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে যে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এমনটা হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোয়ান নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন তেহরানে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে আঙ্কারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।